মাসিক শুরু হওয়া ১ মাসও হয়নি, কিন্তু আমার বাড়ির লোকেরা জোর করে তার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। বাসর রাতে তাকে ভয় দেখানোর জন্য তার ঠোঁটে আঙুল বোলাতে লাগলাম, যাতে সেই বাচ্চা মেয়ে আমার ঘর থেকে পালিয়ে যায়। কিন্তু আমার পায়ের নিচ থেকে মাটি সেই সময় বেরিয়ে গেল যখন সেই বাচ্চা নিজেই আমাকে বুকে জড়িয়ে ধরে আমার আগুনের তেজ আরও। নমস্কার বন্ধুরা, আপনাদের জানাই স্বাগতম। আবারও একটি সুন্দর মনের মতো গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমার 14 বছরের বউ আমার বিছানায় বসে আছে। সবেমাত্র ওর পিরিয়ড হওয়া 1 মাস হয়েছে, আর এই মেয়েটার বিয়েও দিয়ে দেওয়া হয়েছে। ও খুবই ছোট আর সরল। আমি ওর কাছে গিয়ে বিছানায় বসে ওর ঠোঁটের ওপরে হাত রাখলাম। সঙ্গে সঙ্গে ও লাফিয়ে একদম বেডের অন্য সাইডে চলে গেল আর আমাকে বলতে লাগলো, এটা কি ধরনের অসভ্যতা? আমি তো শুনেছিলাম স্বামী বিয়ের রাতে নতুন বউকে গিফট দেয় আর লাইট বন্ধ হয়ে যায় আর তারপর সকাল হয়ে যায়, কিন্তু তুমি আমার সাথে এইসব কি করছো? তখন আমি বললাম, আসল খেলা তো বাসর রাতে লাইট বন্ধ হওয়ার পরে হয়। আমার এই কথা শুনে ও কিছুটা ভয় পেয়ে গেল। এখন আমারও নিজের ইমোশনের উপরে কন্ট্রোল খুব মুশকিল মনে হচ্ছিল। এই কারণে তাড়াতাড়ি লাইট বন্ধ করে দিলাম আর ওর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলাম। আর ওর উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বাড়ির লোকেরা মিলে আমাকে এই বিয়ে দিয়ে দেয়। যদিও এরকম কোনো ব্যাপার ছিল না যে আমি অন্য কাউকে পছন্দ করতাম। আমি এখন শুধু এই কারণে বিয়ে করতে চাইতাম না, কেননা পুনমের বয়স এখনও খুব কম ছিল। আমার বাড়ির লোকেরা তো মেয়েটার বয়স অবধি দেখেছিল না। তারা এত কম বয়সী মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চাইতো। আমি এত কম বয়সী মেয়েকে বিয়ে করতে চাইতাম না, কিন্তু আমার বাড়ির লোকেরা আমার একটা কথাও শুনল না। আমরা 2 ভাই ছিলাম, আর আমাদের 2 ভাইয়ের বিয়ে ছোটোবেলাতেই একই বাড়িতে ঠিক হয়ে গেছিল। আমরা গ্রাম বাংলার ছোট্ট একটা গ্রামে থাকতাম। সেখানে এসব খুবই সাধারণ ব্যাপার। এখানে বাড়ির বড়রা ছোটোবেলাতেই বিয়ে ঠিক করে দিত। পুনম আর আমার বৌদি 2 বোন ছিল। পুষ্পা বৌদির সাথে দাদার আর তার বোন পুনমের সাথে আমার বিয়ে একই দিনে হয়ে গেল। এখন এই সময়ে ঘরের মধ্যে পুনম নববধূ হয়ে বিছানার উপরে বসে আছে। আমি ওর কাছে এসে হাই বললাম আর বিছানার উপরে গিয়ে বসে গেলাম। আমি প্রথমে তো বিয়ে করতে চাইতাম না, কিন্তু এখন বিয়ের পরে আমার নিজের উপর কন্ট্রোল হচ্ছিল না। আমার ইমোশনের উপরে কন্ট্রোল পাওয়া খুবই মুশকিল মনে হচ্ছিল। তাই আমি ওর কাছে গিয়ে ওর নরম গোলাপি ঠোঁটের উপরে নিজের আঙুল নাড়াতে শুরু করলাম। আমার আঙুল ওর ঠোঁটে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওর ঠোঁট কাঁপতে শুরু করেছিল। তখনই ও ধাক্কা দিয়ে আমার হাত পিছনে করলো আর বলতে লাগলো, এটা কীরকম অসভ্যতা? তুমি নিজের হাত পিছনে করো। আমিও কঠোর স্বরে বললাম, কেন? আমি নিজের হাত পিছনে করব কেন? এখন তুমি বউ হয়ে গেছো আমার, আর এমনিতেও খুব শখ ছিল না তোমার আমাকে বিয়ে করার। আর বিয়ের স্টেজে তো খুব হাসি হাসি মুখে বলেছিলে। এখন তুমিও বুঝতে পারবে যে বিয়ের রাতে স্বামী নিজের বউয়ের সাথে কি করে। আজকে আমি তোমাকে বিয়ের মজা দেখাবো। হুশ তো তোমার তখন উড়ে যাবে যখন আমি তোমার খুব কাছে এসে এই সব কিছুই আমি ওকে বলছিলাম। তখনই ও আমার কথা শুনে খুব ঘাবড়ে গেল আর বলতে লাগলো, দেখো, আমি এই ধরনের ফালতু কথা শুনতে পছন্দ করি না, আর আমার এরকম নির্লজ্জ লোক একদমই পছন্দ না। এই কারণে তুমি আমার কাছে আসার চেষ্টাও করবে না। এটা বলেই ও বিছানার উপরে দাঁড়িয়ে গেল। ও খুব ঘাবড়ে গেছিল। আমিও শক্ত করে ওর হাত ধরে দাঁড়িয়ে গেলাম আর বললাম, অসভ্যতা তো এখন শুরু হবে পুনম, আর তুমি এই অসভ্যতার জন্য খুব ভালোভাবে তৈরি হয়ে যাও। তুমি তো জানো যে বাসর রাত কী আর কি হয়। তখন পুনম বলতে লাগলো, আমাকেও তুমি দুধ খাওয়া বাচ্চা মনে করো না। আমিও জানি যে বিয়ের রাতে স্বামী কী করে। এটা শুনে আমি কিছুটা হতবাক হয়ে ওকে জিজ্ঞেস করলাম, স্বামী এমন কি করে নতুন বউয়ের সাথে? সেটা আমাকেও বলো শুনি। যেভাবে ও বলছিল তাতে আমার মনে হচ্ছিল না যে ও বিয়ের রাতের ব্যাপারে ও কোনো কিছুই জানে। ও বলতে লাগলো, বিয়ের রাতে স্বামী বউয়ের মুখ দেখার জন্য গিফট দেয়। আমি বললাম, তারপরে কি হয়? তখন ও বলতে লাগলো, তারপরে স্বামী একটা লম্বা লেকচার শোনায় যে আমার বাবা মায়ের খুব খেয়াল রাখতে হবে, তাদের খুব সেবা যত্ন করতে হবে, আর তাদের সমস্ত আদেশ মেনে চলতে হবে, ইত্যাদি ইত্যাদি। তখন আমি বললাম, বাহ, তোমাকে তো এত বড় লেকচার দেওয়ার দরকার হবে না আমার। তুমি তো সবই জানো। অল্প বয়সেই তুমি অনেক বুদ্ধিমান হয়ে গেছো।
তখন ও বলল, হ্যাঁ, বুদ্ধিমান তো আমি অবশ্যই, আর আমি এটাও জানি যে শ্বশুর শাশুড়িকে কিভাবে নিজের কন্ট্রোলে আনতে হবে। ওর এসব কথা শুনে তো আমি হতবাক হয়ে গেলাম, আর হতবাক চোখে ওর দিকে তাকিয়ে দেখতে লাগলাম। তারপরে ওর এই কথার উপরে আমি মাথা নাড়িয়ে দিলাম আর ওকে বলতে লাগলাম, আচ্ছা চলো তাহলে, তুমি সব কিছুই জানো, কিন্তু তারপরে কি হয়? তখনও বলতে লাগলো, লাইট বন্ধ হয়ে যায় আর সকাল হয়ে যায়। ব্যাস এতটাই আমি আমার বান্ধবীর কাছে শুনেছি। ওর কথা শুনে আমি মনে মনে খুব হাসছিলাম। তারপরে আমি ওর হাত ধরে নিজের কাছে টেনে নিলাম আর ওকে বললাম, আসল খেলা তো লাইট বন্ধ হওয়ার পরেই শুরু হয়। আমি ওকে আরও বেশি ভয় পাওয়াতে চাইতাম, এই কারণে নিজের শক্ত হাত ওর পুরো শরীরে ঘোরাতে লাগলাম। আমার হাত নিজের শরীর উপরে অনুভব করে ও কিছুটা ঘাবড়ে গেল আর আমার কথা শুনে হতবাক হয়ে গেল। এরপরে আমি ওকে বললাম, তুমি নিজের কাপড় চেঞ্জ তো করো আমার ছোট্ট জানেমন, তারপরে তোমাকে সব কিছু বলছি। আমি ওর গলার উপরে হালকা করে চিমটি কেটে এই কথাগুলো বললাম। এই কথা শুনে পুনম ঘাবড়ে গেছিল। এরপরে আমি ওকে আলমারি থেকে একটা নাইট ড্রেস বের করে দিলাম আর বললাম, এটা পরে নাও। ও ড্রেসটা নিয়ে বাথরুমে চলে গেল। এরপর চেঞ্জ করে যখন বাইরে এলো, তখন ওকে সে সুন্দর নাইট ড্রেসে আরও বেশি সুন্দরই লাগছিল। ওর সমস্ত শরীর সেই ড্রেসে ফুটে উঠেছিল। ও নিজের খোলা চুলের খোপা বানাতে গেলে আমি ওকে বললাম যে, তোমাকে খোলা চুলে সুন্দর লাগছে, এগুলোকে এভাবেই থাকতে দাও, খোলা চুলে তোমাকে আরও বেশি সুন্দরই লাগছে। এরপরে ওর হাত শক্ত করে ধরে নিলাম আর ওকে বিছানার উপরে নিয়ে নিলাম। সেই সময় ঘরে আলো জ্বলছিল। আমি বললাম, মিস পুনম, তুমি এখন রেডি হয়ে যাও, কেননা আসল খেলা তো এখন শুরু হতে চলেছে। ও আমার কথা শুনে খুব ঘাবড়ে গেল আর বলতে লাগলো, আমার খুব ভয় করছে, তুমি আমাকে এখন থেকেই কেন এত ভয় পাওয়াচ্ছ? আমি বললাম, আমি তো এখনও কিছুই করিনি, তাতেই তুমি এত ভয় পাচ্ছ? যখন তোমার সাথে সেই সব কিছু করব, তখন তোমার অবস্থা কি হবে? তখন তো তোমার সারা দুনিয়া ঘুরতে থাকবে। বিয়ে কি বাচ্চাদের পুতুল খেলা নাকি? এতে অনেক কিছু সহ্য করতে হয় একটা মেয়েকে। আমি ওকে ভরসা দেওয়ার বদলে ভয় পাওয়াতে চাইতাম। আমি ওকে বিবাহিত সম্পর্কের ব্যাপারে খুব বেশি ভয় দিতে চাইতাম, যাতে পুনম নামের এই মেয়েটা বিবাহিত জীবন নিয়ে একটা ভয় পেয়ে যাবে, যাতে সংসার করতে না পারে। আর আমি নিজের বাড়ির লোকেদের কাছে এটা প্রমাণ করতে পারি যে এক বাড়ি থেকেই দুই বোনকে নিয়ে আসা তাদের ভুল সিদ্ধান্ত ছিল। ও খুব নার্ভাস ছিল, ওর মুখের হাবভাব উড়ে গেছিল। ও বলতে লাগলো, না, লাইট বন্ধ করা যাবে না, আমি লাইট জ্বালিয়ে ঘুমাবো। আমি ওর দুই হাত ধরে নিলাম আর বললাম, এরকম তো হবে না জানেমন, লাইট তো বন্ধ করতেই হবে, তাই না? যাতে তুমি লাইট বন্ধ করার পিছনে কাহিনীও জানতে পারো, যে কি হয় বিয়ের রাতে লাইট বন্ধ করে। খুব শখ ছিল না তোমার ভালো ভালো কাপড়, গহনা, মুখ দেখার দামি গিফটের? এই সব জিনিস দেখতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু আসল সত্যিটা তো কিছুটা আলাদাই হয়, আর সেটা আমি তোমাকে আজকে বলবো। আমি লাইট বন্ধ করে দিলাম আর খুব শক্ত করে ওর হাত ধরলাম আর ওকে নিজের দিকে টেনে নিলাম। এরপরে যখন ওকে নিজের বুকে জড়িয়ে ধরলাম, তখন ও জোরে চিৎকার করে উঠল আর তাড়াতাড়ি করে আমার থেকে পিছনে সরে গেল আর লাইট অন করে দিল। এরপরে ও বলতে লাগলো, আমাকে নিজের দিদির কাছে যেতে হবে। ও খুবই ঘাবড়ে গেছিল, এখন তো কান্নাও করতে শুরু করেছিল। আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। আমি তো ওকে ভয় পাওয়াতেই চাইতাম। আমি বললাম, চলো চলো, ঢং দেখিও না, শুয়ে পড়ো এখানে, না হলে তোমার সাথে জোর জবস্তি করব। এখনও অবধি আমি তোমার সাথে সুন্দর করে কথা বলছি। যদিও আমি ওকে খুব শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরেছিলাম। ও তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে গেল আর ঘর থেকে বাইরে বেরিয়ে আমার বড় দাদার দরজা খুব জোরে জোরে ঠকঠকালো। আর এদিকে আমার মুখে হাসি ফুটে উঠল। দাদার খুব শখ ছিল আমাকে বিয়ে দেওয়ার। আজকে ও দাদাগিরির সঠিক জবাব পাবে। রমেশ দাদার সাথে সাথে আমার বাবা মায়ের ঘরের দরজাও খুলল। তারা ঘরের দরজা খুলে দেখল পুনম খুব জোরে জোরে কান্না করছে। পুনম নিজের দিদিকে বলল, আমাকে তোমার সাথে ঘুমাতে হবে বলে বৌদির গলা জড়িয়ে ধরে খুব জোরে জোরে কান্না করে যাচ্ছিল আর বলে যাচ্ছিল, দিদি, আমাকে তোমার সাথে ঘুমাতে হবে। হতভম্ব হয়ে রমেশ দাদার মুখ হা হয়ে গেছিল। এদিকে আমার বৌদি পুনমের কান্নাতে টেনশনে পড়ে বলতে লাগলো, কি হয়েছে তোর? পুনম বলতে লাগলো, আমি আকাশের ঘরে কোনো মতেই ঘুমাবো না, আমাকে তোমার সাথে ঘুমাতে হবে। রমেশ দাদাকে খুব টেনশনে মনে হচ্ছিল। বৌদি ওর কাছে কারণ জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু ও কি কারণ বলতো, তাই চুপচাপ ছিল। পুনম বৌদির ঘরে চলে গেল। আমার মা বলতে লাগলো, আকাশ, ওর কি হয়েছে?
বিয়ের সময় তো ওকে খুব খুশি দেখাচ্ছিল। আমি বললাম, খুব শখ ছিল না তোমাদের এই ছোট্ট মেয়ের সাথে বিয়ে দেওয়ার? এখন দেখে নাও ওর বাচ্চামো। আমি ওর হাতও ধরিনি, তার আগেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। সামলাও তুমি ওকে বলে আমি আমার ঘরে এসে বিছানার ওপর শুয়ে পড়লাম আর শান্তির গভীর শ্বাস নিলাম। এর আগে আমি ঘুমাতাম, আমার দাদা রমেশ রাগে গজগজ করতে করতে বেডশিট নিয়ে আমার ঘরে এসে সেটা বিছানার উপরে ছুঁড়ে ফেলে বসে গেল। আমি ফিরে ওর দিকে দেখলে ও বলতে লাগলো, হাত হালকা রাখতে পারিসনি নিজের বউয়ের ওপর? আমি বললাম, আমি ব্যাস হাত ধরেছিলাম দাদা, এখন কি হাতও ধরতাম না? আমি কি জানতাম ও এরকম তামাশা খাড়া করে দেবে? দাদা বলতে লাগলো, তোর কারণে রাগে আমার মাথা গরম হয়ে গেছে। আমি বললাম, আমি কি করেছি? আমার ভুল কোথায়? এখন যখন 14 বছরের মেয়েকে বউ বানিয়ে ঘরের মধ্যে পাঠাবে, তখন তো এইসব কিছুই হবে। এক পয়সার বুদ্ধি নেই ওই মেয়েটার মধ্যে। ও শুধু বিয়ে এই কারণেই করেছিল যাতে ও দামি দামি গিফট পায়, নতুন নতুন কাপড় পরতে পারে। ও তো সামান্য এইটুকুও জানে না যে বিয়ে কী জিনিস। রাত শুধু তোমার নয়, বরং আমারও খারাপ হয়ে গেছে। এই কারণে তুমি চুপচাপ শুয়ে পড়ো। এটা বলে আমি বাল্ব অফ করলাম আর ঘুমিয়ে গেলাম। কিন্তু দাদার হয়তো ঘুম আসছিল না, সে এপাশ ওপাশ করে যাচ্ছিল। তাই আমি বললাম, দাদা শান্তিমতো ঘুমিয়ে যাও আর আমাকেও ঘুমোতে দাও। দাদা বলতে লাগলো, বদমাস কোথাকার, বউকে কিছুটা সময় দিয়ে দিতি, আমার রাত তো নষ্ট হতো না। আমি মনে মনে ভাবলাম, তোমার সাথে তো এটাই হওয়া উচিত ছিল। নিজে তো বিয়ে করেছিলে, আমার করিয়ে দিলে। আমি অনুনয় বিনয় করেছিলাম যে দাদা মায়ের সঙ্গে কথা বলো, আমি এখনই বিয়ে করতে চাই না। কিন্তু না, এখন মজা আসছে তো বউকে ছাড়া বাসর রাত কাটাতে। এটা তো শুরু, শুধু দেখতে থাকো আমি এই বাচ্চা মেয়েটাকে কেমন ভয় পাওয়াই। এখন থেকে পুনম প্রতিদিন তোমার ঘরে ঘুমাবে আর তুমি এখানে আমার ঘরে। আমি মনে মনে এই সিদ্ধান্ত করে নিলাম যাতে নিজের বাবা মাকে ভুল প্রমাণ করতে পারি যে একই বাড়ি থেকে দুই বোনকে নিয়ে আসা উচিত হয়নি। আর এই ঘটনাতে আমাদের 7 পুরুষ অবধি কেউই এই ভুল করবে না। যাই হোক, সকালবেলা পুষ্পা বৌদি আর পুনম দুজনেই একসাথে ঘর থেকে বাইরে এলো। মা নাস্তা বানিয়ে রেখেছিল, তাই আমার সবাই নাস্তা করতে বসে গেলাম। দাদার মুড খুব খারাপ ছিল, সে বারবার পুষ্পা বৌদির দিকে দেখছিল আর সেই বেচারি নিজের নজর লুকাচ্ছিল, যেন বলছিল এতে আমার কি দোষ। পুনম যখনই আমার দিকে দেখতো তখনই আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকাতাম, আরও ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে নিজের চোখ নামিয়ে নিত। আমি চাইতাম ওর হৃদয়ে আমার ভয় এমনভাবে বসে যাক যাতে ও আমার কাছে না আসে আর আমার ঘরেও আসার চেষ্টাও না করে। আমি তো মনে মনে খুব খুশি হচ্ছিলাম, কেননা আমার মনে এই সান্ত্বনা ছিল যে এখন এই মেয়েটা কোনো মতেই আমার ঘরে আসবে না। সারাদিন পুনম বৌদির ঘরেই থাকলো আর আমার দাদা পুরো দিন বারান্দায় লাট্টুর মতো চক্করের পর চক্কর দিচ্ছিল। 2 মিনিটও নিজের বউয়ের সাথে ভাগ্যে জোটেনি বেচারার। কিন্তু আমি খুব খুশি ছিলাম আর আনন্দে নিজের বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলাম। মন করলে বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে যেতাম। 4 দিন পরে এই 2 বোনের বাবার বাড়িতে ঘুরতে যাওয়ার কথা ছিল আর আমাদের 2 ভাইয়ের বিয়ে 4 দিন হয়েছে, তাই আমাদের বাড়িতে শ্বশুরবাড়ির লোক নিতে এসেছে। আজকে রমেশ দাদা খুব ফিটফাট হয়ে বসেছিল, ওকে দেখে আমার হাসি থামছিল না। পুনম আমার পাশে বসেছিল, আমি ওর হাত ধরলাম আর জোর করে চেপে দিয়ে ওর কানের কাছে মুখ এনে বললাম, এখন তো তুমি তোমার বাবার বাড়িতে যাচ্ছ, কিন্তু আমার থেকে পালিয়ে যাবেই বা কোথায়? এভাবেই কয়েকদিন কেটে গেল। আজকে আমরা 2 ভাই শ্বশুরবাড়িতে গিয়ে নিজের নিজের বউকে আনতে গেছিলাম। ফিরে আসার সময় আমি আবারও পুনমকে ভয় পাওয়ালাম যে আজকে তুমি কি করবে, কতক্ষণ অবধি আমার থেকে বাঁচবে? আসতে তো তোমাকে আমার ঘরেই হবে, তাই না? আজকে তো তোমাকে এমনিতেও খুব সুন্দরী লাগছে, আজকে সত্যি সত্যি আমি তোমাকে কাঁচা খেয়ে ফেলবো। কিন্তু পুনম আজকে একদমই চুপচাপ গুমসুম হয়ে বসেছিল। ওর চঞ্চলা মন সেই এক রাতে শেষ হয়ে গেছিল। ও বারবার আমার হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছিল, তাই কিছু সময় পরে আমি ওর হাত ছেড়ে দিলাম। এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি। দাদা বৌদিকে পরিষ্কার করে বলে দিল যে আজকে রাতে তাতে দরজা কেউ ভেঙে ফেলুক না কেন, দরজা খুলবে না। এই কারণে বৌদি পুনমকে বোঝাচ্ছিল, দেখ এরকম করে না। কিন্তু ও নিজের দিদি 2 হাত ধরে বারান্দায় বসে রইল আর বলতে লাগলো, আমি কোনো মতেই যাব না ওর ঘরে, ওকে দেখে আমার খুব ভয় লাগে। বৌদি ওকে বোঝাতে লাগলো, কিছুই হবে না, ও তোকে ভালোবাসে, তোকে কিছুই করবে না। কিন্তু পুনম বলতে লাগলো, তুমি জানো না ও আমার সাথে কী সব করেছিল?
বৌদি ওকে আস্তে আস্তে বোঝাচ্ছিল, যদি বিয়ের বন্ধনে স্বামী স্ত্রী একসাথে হয় তখন শরীর আর আত্মা এক হয়ে যায়, এতে ভয় পেয়ে ঘর থেকে বেরোনোর মতো কোনো ব্যাপারই থাকে না। তারপরও পুনম নিজের জেদে অটল রইল আর বলতে লাগলো, আমি যাব না, আমি চাই না এরকম বিয়ে শাদী, আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দাও, আমি সেখানে থেকে নেব। বৌদি বলল, দেখ এসব এখন হতে পারে না, সেই সময় তো তুই আর্জি ছিলি না, তুই তো বলেছিলি ঠিক আছে তোর বিয়ে করতে কোনো অসুবিধা নেই। ও বলতে লাগলো, আমি কি জানতাম যে এই রকম হয় বিয়ে, আমি কিচ্ছু জানি না, আমি কোনো মতে আকাশের ঘরে যাব না। রমেশ দাদা নিজের ঘরে হাতের উপর হাত রেখে অধীর আগ্রহে বৌদির দিকে তাকিয়েছিল। বৌদি নিজের নজর লুকিয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছিল আর ওকে বোঝাচ্ছিল যে আকাশ তোকে কিছুই করবে না, কিছুটা তো নিজের সাহস দেখা, এটা কি ধরনের বাচ্চামো পুনম। কিন্তু ও কান্না করতে লাগলো আর বলতে লাগলো, না দিদি প্লিজ আমাকে বাড়িতে পাঠিয়ে দাও। সেই সময় আমি নিজের ঘরের ভিতর ছিলাম, দরজা খোলা ছিল তাই ভেতর থেকে সমস্ত দৃশ্য দেখা যাচ্ছিল। অনেক কষ্টে বৌদি ওকে বুঝিয়ে শুনিয়ে আমার ঘর অবধি নিয়ে আসলো, কিন্তু ও ঘরের ভিতর আসছিল না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের আঙুল মোটকে যাচ্ছিল। ও খুব ঘাবড়ে ছিল, যেন ঘরের ভেতরে এলেই ওকে কেউ খেয়ে নেবে। এসব দেখে আমি খুব খুশি হচ্ছিলাম আর মনে মনে হাসছিলাম, কিন্তু এইটা জানতাম না যে ও এরকম ভয় পেয়ে যাবে। ও চুপচাপ ঘরের মধ্যে এলো, ঘরের দরজা খোলা রেখে ও চুপচাপ আলমারি খুলল আর আলমারি থেকে ও নিজের একটা কাপড় বের করে বাথরুমে চলে গেল। এরপরে ও বাইরে এসে একটা চাদর নিল আর তারপরে ধীরে ধীরে বাইরে যেতে লাগলো। আমি ওকে বললাম, তুমি কোথায় যাচ্ছ? ও বলতে লাগলো, বাইরে বারান্দায় আমি ঘুমাবো, আমি তোমার সাথে কোনোভাবেই ঘুমাবো না। আমি বললাম, তোমার মর্জি তোমার ইচ্ছা, আচ্ছা যাওয়ার সময় লাইটটা বন্ধ করে দিও আর দরজা বন্ধ করে যেও, ঠিক আছে? ও তাড়াতাড়ি করে এইসব করে বাইরে বেরিয়ে গেল। ও আমাকে কিছুই বলতো না, বেশিরভাগ সময় বৌদির সাথেই ওর কেটে যেত, না হলে আমার মায়ের সাথে বসে গল্প সল্প করতে থাকতো আর হাসতে থাকতো। কিন্তু যখনই আমি অফিস থেকে আসতাম তখনই আমাকে দেখে সাপ দেখার মতন ভয়ে জড়সড় হয়ে যেত। বৌদি তো রান্নাঘর সামলে নিয়েছিল, কিন্তু এই মহারানী রান্নাঘরের কোনো কাজ করতো না, ব্যাস ওর একটাই কাজ ছিল, আমার মায়ের সাথে বসে কথা বলতো আর হাসতো। বাবাও ওর গল্প শুনে খুব খুশি হতো। যখন সবাই ঘুমিয়ে যেত তখন ও বারান্দায় সোফার উপরে ঘুমিয়ে পড়তো আর সকালে সবার ওঠার আগে আমার ঘরে বাইরে থেকে চাদর ছুঁড়ে দিত, কিন্তু ঘরের ভেতরে আসতো না। এভাবেই মাসখানেক কেটে গেল। তখন একদিন বাবা বলল, আগে রমেশ আর পুষ্পা হানিমুনে যাবে, যখন ওরা ফিরে আসবে তখন আকেশকে বাসিয়ে দেব। দাদা আর বৌদি তো খুব খুশি, কিন্তু পুনম খুব উদাস হয়ে গেল। ও বলতে লাগলো, দিদি তোমরা এখনই কেন যাচ্ছ? আর যদি যাচ্ছই তাহলে আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো, আমিও তোমাদের সাথেই ঘুরে চলে আসবো, আমি আকাশের সাথে যেতে চাই না। বৌদি ওকে বুঝিয়ে শুনিয়ে হানিমুনে চলে গেল। দাদারা চলে গেলে পুনম দাদার ঘরে গিয়ে ঘুমাতো, কিন্তু এখন আমার কিছু হতে শুরু হয়েছে। আমি বাবা আর দাদার জোর জবস্তিতে বিয়ে করেছিলাম, এই কারণে আমি আমার বউয়ের সাথে প্রথম প্রথম এই সব কিছু করে দিয়েছিলাম, কিন্তু এখন হৃদয় করতো যে ও আমার ঘরে আসুক, আমার সঙ্গে কথা বলুক। এখন আমার আবেগ আমাকে বিরক্ত করতে শুরু করেছে, কিন্তু যেভাবে আমি ওকে ভয় পাইয়েছি তাতে ও তো আমাকে দেখেই ভয় পেয়ে যায়। এক রাতে আমার ঘুম আসছিল না, ভাবলাম পুনমের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া উচিত আর ওকে নিজের ঘরে নিয়ে আসা উচিত, ওকে ভালোবেসে সেই সব কিছু দেওয়া উচিত যেটা ওর অধিকার। আমিও কতদিন অবধি ওর থেকে এইভাবে দূরে থাকতে পারতাম, যা হওয়ার ছিল সে তো হয়েই গেছে। এসব ভেবে আমি আমার ঘর থেকে বাইরে এলাম আর রমেশ দাদার ঘরের কাছে দরজার কাছে গেলাম। দরজা খুলছিল না তাই আমি হালকা নক করলাম, কিন্তু ভেতরে একদম নিশ্চুপ ছিল। আমি আবার হালকা দরজা বাজালাম, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স হলো না, তাই আমি জানলা সামান্য খুলে দিলাম। ভেতরে উকি দিয়ে দেখলাম পুনম নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে, ওর চুল হাওয়াতে মুখের ওপর ছড়িয়েছিল। সেটা দেখে আমার আবেগ বেড়ে যাচ্ছিল আর আমার নজর বদলাতে শুরু করেছিল। আমি ভাবলাম, ব্যাস অনেক হয়েছে, এখন এসব শেষ করে নিতে হবে আর আমিও রমেশ দাদার মতো নিজের বিবাহিত জীবন কাটাবো। রমেশ দাদার যাওয়া সবে মাত্র 8 দিন হয়েছে আর 7 দিন পরেই আমাকে পুনমের সাথে যেতে হবে, তাই আমি চাইতাম সেখানে যাওয়ার আগে আমি পুনমের সাথে বন্ধুত্ব করে নেই। তাই আমি পুনমকে ধীরে ধীরে আওয়াজ দিলাম, কিন্তু ও গভীর ঘুমে ঘুমাচ্ছিল আর বাড়ির জানলাও এত বড় ছিল না যে আমি সেই জানলার ভিতর দিয়ে গিয়ে ওকে জাগাতে পারতাম। এই কারণে আমি জানলার কাজ ঠকঠকালাম
আমার এই ভয় ছিল যে আমার আওয়াজ মা বাবার ঘরে না চলে যায়। অনেকক্ষণ পরে খুব কষ্টেই হোক না কেন ও নিজের চোখ খুলল আর আমাকে জানলার পাশে দেখে সেখানে এসে আমাকে বলতে লাগলো, কি হয়েছে? আমি বললাম, কি রোজ রোজ তামাশা বানিয়ে নিয়েছো, চলো নিজের ঘরে এসো। এ কথা শুনে ও ঘাবড়ে গেল আর আমাকে বলতে লাগলো, আমি এখানেই ঠিক আছি। আমি বললাম, আচ্ছা পুনম, আই এম সরি, আমি আর তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করব না, ব্যাস তুমি আমার সাথে ঘরে এসে যাও। কিন্তু ও নাতে মাথা নাড়াতে লাগলো আর বলতে লাগলো না। নিজের ঘরের মধ্যে এসে আমি ভাবতে লাগলাম, নিজের পায়ের ওপরে কুড়াল তো আমি নিজেই মেরে নিয়েছি। ও ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ করে ঘুমাতো। খাবার তো ওকে টেবিলে বসে আমার সাথেই খেতে হতো, কিন্তু তখন বাবা মাও সামনে বসে থাকতো। যখন ও খাবার খাওয়ার জন্য বসলো, আমি পাশের চেয়ারে বসে গেলাম। যখন বৌদি ছিল তখন সে ওর পাশে বসতো। আমি আমার পা ওর পায়ের ওপরে রেখে দিলাম। ও ছটফট করে উঠলে বাকি সবাই ওর দিকে দেখতে লাগলো। আমিও এক নজর ওর দিকে দেখলাম। ও আমার পায়ের নিচ থেকে নিজের পা সরানোর চেষ্টা করছিল, কিন্তু ওর এই রকম ছটফট করার পরেও আমি আমার পা সরাইনি, বরং রেগে গিয়ে আরও জোরে চেপে ধরতে শুরু করেছিলাম। পায়ের আঙুল ওর পা হয়ে উপর দিকে নিয়ে যেতে শুরু করলাম। ও নিজের পা পেছনে করত, আমি আবারও ওর পায়ের কাছে পা নিয়ে যেতাম। পুনম এমন নার্ভাস হয়েছিল যে ও খাবারও ঠিকভাবে খায়নি। যখন থেকে বৌদি গিয়েছে সমস্ত কাজ ওর মাথার উপরে এসে গেছিল। ও মায়ের কাছে জিজ্ঞেস করে করে খাবার বানিয়ে নিত। রাতের বেলা বাবা মা বারান্দায় বসেছিল আর পুনম রান্নাঘরে বাসন ধুচ্ছিল। আমি চুপচাপ রান্নাঘরে গিয়ে ফ্রিজের মধ্যে থেকে জলের বোতল বের করলাম আর গ্লাসে ঢালতে শুরু করলাম। ও বাসন ধুতে ব্যস্ত ছিল। জল খাওয়ার পরে আমি ওর পিছনে গিয়ে দাঁড়ালাম আর পেছন থেকে ওকে নিজের বুকে জড়িয়ে ধরলাম। ও খুব বাজেভাবে ভয় পেয়ে সাইডে সরে গেল। আমি ওর মুখ নিজের হাতে চেপে ধরলাম আর ওকে নিজের বুকে জড়িয়ে ধরলাম। ও খুব বাজেভাবে ছটফট করছিল, পিছনে ফিরে দেখার চেষ্টা করছিল, কিন্তু আমি ওর কাঁধের উপরে নিজের মাথা রেখে বললাম, তুমি আমার থেকে পালিয়ে বেড়াও কেন? স্বামী হয়ে আমি তোমার। ও বলতে লাগলো, আকাশ আমাকে ছাড়ো প্লিজ। আমি বললাম, ভদ্রভাবে আজকে ঘরে চলে এসো, এমনিতেও কালকে বৌদি আর দাদা ফিরে আসছে, তারপরে তো তোমাকে আমার সাথে হানিমুনে যেতেই হবে, তখন সেখানে কি করবে? পুনম, আজকে যদি তুমি আমার সাথে ঘরে না আসো তাহলে কালকে তো তোমাকে আসতেই হবে। মনে রেখো, গুনে গুনে বদলা নেব তোমার থেকে। না জানি কেন আমি সবসময় ওর সঙ্গে এই ধরনের ভয় পাওয়ানোর মতন কথা বলতাম। আমার এ কথা বলতেই ও চিৎকার করতে লাগলে আমি তাড়াতাড়ি করে ওকে ছেড়ে দিলাম। মা বাবা দুজনেই রান্নাঘরে এসে গেল। তারা বলতে লাগলো, কি হয়েছে? তখন আমি বললাম, আরশোলা। মা বললেন, কোথায়? আমি বললাম, এখনই সেলফের উপরে ছিল, না জানি কোথায় পালিয়ে গেছে। আমি বুঝে গেলাম পুনম আমার থেকে পিছনে সরানোর জন্যই এসব করেছে, তাই আমি রেগে নিজের ঘরে চলে গেলাম। পরের দিন দাদা আর বৌদি দুজনেই চলে এলো। এখন তো আমাদের বিয়ের 2 মাস পার হয়ে গেছে, কিন্তু মিস পুনম ছিল যে কাবুতেই আসছিল না। দাদা বৌদি ফিরে এসেছিল, তাই ও বারান্দায় থাকতে গেল। তখনই আমি ঘর থেকে বাইরে এসে ওর হাত ধরে বললাম, ভদ্রভাবে ঘরের মধ্যে চলো। ও বলতে লাগলো, আমি যাব না, যদি তুমি জবরদস্তি করো তাহলে আমি চিৎকার করা শুরু করে দেব। আমি বললাম, ঠিক আছে, ইচ্ছামতো চিৎকার করো। এটা বলে ওর মুখের উপরে হাত রেখে দিলাম আর জবরদস্তি ওকে ঘরের মধ্যে নিয়ে এলাম। লাইট বন্ধ করে ওকে বিছানা অবধি নিয়ে এসেছিলাম। তখনই দরজায় ঠকঠক আওয়াজ হলো। রমেশ দাদা মায়ের দরজা ঠকঠকাচ্ছিল। মা দরজা খুলল ও বলতে লাগলো, পুষ্পার শরীর খুব খারাপ, মা এসে দেখো তো ওর কী হয়েছে। এতে হলো এটাই যে আমাকে পুনমকে ছাড়তে হলো, আর ও তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। বৌদির বমি হচ্ছিল আর সে একদম নার্ভাস হয়ে পড়েছিল। আমার মা বলল, যাও গিয়ে লেবু শরবত বানিয়ে নিয়ে এসো। পুনম শরবত বানিয়ে এনে বৌদিকে খাওয়ালো। তারপরে সকালে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তখন জানতে পারলাম যে বৌদি প্রেগনেন্ট হয়েছে। ডাক্তার তাকে বেড রেস্টে থাকতে বলে দিল। এই খুশির খবরে আমি খুব খুশি ছিলাম যে চলো কাকা হতে যাচ্ছি। এই কারণে আমাদের হানিমুনও ক্যান্সেল হয়ে গেল। এখন সমস্ত কাজের দায়িত্ব পুনমের ওপরে এসে গেছিল। বৌদির ঘর অবধি খাবার দিতে যেত, বৌদিকে সামলাতো, কেননা বৌদির শরীর ঠিক থাকতো না। ওকে সারাদিন এই বাড়িতে লাড়ুর মতো ঘুরতে হতো। এখন তো আমার ওর উপরে দয়া আসতে শুরু করেছিল, কেননা খুব কম বয়সেই ওর উপরে অনেক বড় দায়িত্ব এসে পড়েছে। তার উপরে ওর প্রতি আমার ব্যবহারও ভালো ছিল না। বেচারি ক্লান্ত হয়ে পড়ত,
তারপরেও বেচারিকে সোফার উপরে ঘুমোতে হতো। এসব দেখে আমার নিজের উপরে খুব আফসোস হতো। তাই আমি ওকে একদিন বললাম, দেখো আমি কিছুই করব না, তোমাকে হাত অবধি লাগাবো না, কিন্তু প্লিজ তুমি বেডে এসে আরামে ঘুমিয়ে যাও। পুনম বলতে লাগলো, লাইট তো বন্ধ করবে না? আমি বললাম, করবো না লাইট বন্ধ। একদিন আমি ওকে বললাম, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? ও বলতে লাগলো, না আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই না, তুমি একদমই ভালো মানুষ না। আমি বললাম, কেন? আমি কেন ভালো মানুষ না? এখন তো আমি তোমার হেল্প করি। ও বলতে লাগলো, সেটা তো করো, কিন্তু তারপরেও আমার তোমার থেকে ভয় লাগে। আমি বললাম, দেখো এখন আর তোমার আমার থেকে ভয় লাগবে না, আমি তোমার বন্ধু হয়ে যাব না, এই কারণে। পুনম বলল, তুমি আমার সাথে কোনো জবরদস্তি বা বদমাশি করবে না তো? তুমি আমার কাছে আসবে না তো? আমি বললাম, না, যতক্ষণ তুমি না চাইবে আমি তোমার কাছে আসবো না। ও আমার কথায় বিশ্বাস করলো। এখনও আমার সঙ্গে কথা বলতো, আর এখন তো কখনো কখনো হাসি মজাও হয়ে যেত। রাতের বেলা যখন সমস্ত কাজ থেকে ও ফ্রি হতো, তখন আমি ওকে মোটরসাইকেলের বাইকে নিয়ে যেতাম, ওকে আইসক্রিম খাইয়ে নিয়ে আসতাম। পুনম খুব ভালো মেয়ে ছিল। আমি এখন মেনে নিয়েছি যে না জেনে আমি ওর সাথে কত খারাপ কাজ করে ফেলেছি। এভাবেই 9 মাসের সময়ও পার হয়ে গেল। তারপরে একদিন বৌদির খুব ব্যথা উঠল, মায়ের শরীর ঠিক ছিল না। এই কারণে আমাকে আর পুনমকে দাদা আর বৌদির সাথে যেতে হয়। আমাদের সবাইকে অপেক্ষায় থাকতে হয় ছেলে না মেয়ে হয় দেখার জন্য। কিন্তু ডাক্তার বাইরে এসে আমাদের এমন একটা খবর শোনালো যে আমাদের পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। কেননা সে বলতে লাগলো, মিস্টার রমেশ আপনার ছেলে হয়েছে, কিন্তু আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি। এ কথা শুনে আমাদের নিজের কানের ওপরে বিশ্বাস হচ্ছিল না যে এরকম কিভাবে হতে পারে। রমেশ দাদা তো এমন অবস্থায় ছিল যেন শ্বাস নিতে ভুলে গেছে। একই অবস্থা পুনমেরও ছিল। ও বলতে লাগলো, ডাক্তারবাবু এটা আপনি কি বলছেন? এটা কিভাবে হতে পারে? দিদি তো ঠিকই ছিল। তখন ডাক্তার বলতে লাগলো, তার প্রেশার খুব লো হয়ে গেছিল, এই কারণে হার্ট ব্লক হয়ে যায়, তাই আমরা তাকে বাঁচাতে পারিনি। পুনম আর দাদার অবস্থা খুব খারাপ ছিল। প্রথমবার আমি দাদাকে এরকম হাউমাউ করে কান্না করতে দেখলাম। আমি বুঝতে পারছিলাম না এই সব কিছু কীভাবে হয়ে গেছে। একদিকে আমি দাদাকে সামলাচ্ছিলাম, অন্যদিকে পুনমকে। দুজনকে কন্ট্রোল করা আমার ক্ষমতার বাইরে ছিল। এই খবর যখন আমি ফোনে বাবাকে বললাম, তখন সেও খুব টেনশনে পড়ে গেল। আর বাবা মা দুজনেই হাসপাতালে পৌঁছে গেল। এখনও অবধি বাচ্চা নার্সের কাছে ছিল, কেননা আমি তাদের দুজনকে সামলাতে ব্যস্ত হয়েছিলাম। মা এলে পুনম মায়ের গলা জড়িয়ে কান্না করতে লাগলো। এই খবর যখন পুনমের বাবার বাড়ি থেকে গেল, তখন তাদের উপরে দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল। কিন্তু আমাদের বাড়ির সমস্ত খুশি যেন শেষ হয়ে গেছিল। সেই ছোট্ট বাচ্চাকে পুনম সামলাতে লাগলো। পুনম এখন একদমই চুপচাপ হয়ে থাকতো। আগের মতো হাসি খুশি হয়ে কথা বলা যেন ভুলে গেছিল। দাদাও এখন চুপ থাকতে লাগলো। তার সঙ্গে কথা বললে মনে হতো যেন এখনই কান্না করে দেবে। আমি একমাত্র ছিলাম যে দাদাকে সান্ত্বনা দিতাম। সেই ঘটনা 2 মাস হতে চলেছে, কিন্তু আমার মনে হতো যেন পুনম নিজের বয়সের থেকে অনেক বড় হয়ে গেছে। রাতের বেলা যখন ক্লান্ত হয়ে বিছানার উপরে এসে বসতো, তখনই বিন্দু কান্না করতে শুরু করে দিত। পুনম তাকে চুপ করাতে শুরু করত। এখন তো ওর উপরে আমার দয়া আসতে শুরু করেছিল। আমি বললাম, এক কাজ করো, ওকে আমার কাছে দিয়ে দাও আর তুমি ঘুমিয়ে পড়ো, কিছু সময় আরাম করে নাও। পুনম ঘুমে টলমল করত, কিন্তু বলতো, বিন্দু তোমার কাছে থাকবে না। আমি বললাম, ওকে আমি সামলে নেব। এভাবেই 1 বছর কেটে গেল। আর এখন আমি পুনমের জন্য ছটফট করতে থাকতাম, কিন্তু ও তো বাইরের কাজ থেকে ফাঁকা পেত না। ও সম্পূর্ণ বাড়িটাকে সামলে রেখেছিল। এই অবস্থায় পুনমের বাবার বাড়িতে আরও একটা দুর্ঘটনা এসে পড়ল। পুনমের বড় জামাইবাবু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। 1 বছরের মধ্যে কোনো পুনমের বাবার বাড়িতে দুটোর মৃত্যু হয়েছিল, তাই এটা তারা কেউই সহ্য করতে পারছিল না। কয়েক মাস পরেই পুনমের বড় দিদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা বাবার বাড়িতে পাঠিয়ে দেয় আর বলে, আমরা এর খরচ উঠাতে পারবো না। এর কয়েক মাস পরে আবার আমার বাড়ির সমস্ত লোক আর পুনমের বাড়ির সমস্ত লোক একসাথে হয়েছিল, আর রমেশ দাদার বিয়ে পুনমের বিধবা দিদির সাথে দিয়ে দেওয়া হলো। এভাবেই পুনম আমার আরও কাছে এসে গেছিল, কেননা এই বিয়ের আইডিয়া আমি দিয়েছিলাম। ও এখন আমার সঙ্গে সুন্দর করে কথাও বলতে শুরু করেছিল। ও এখন খুব বুদ্ধিমান হয়ে গেছে। পুনম এখন আমার অনুভূতিকেও বুঝতে শুরু করেছিল আর আমার সঙ্গে ভালোভাবে কথাও বলতে শুরু করেছিল। এভাবে আমাদের দুজনের একদিন মিলন হলো, আর এভাবেই আমরা 2 শরীর এক আত্মা হয়ে গেছিলাম। এর 6 মাস পরে পুনম প্রেগনেন্ট হয়ে গেল।
পুনমের দিদি খুব ভালো ছিল, আর রমেশ দাদাও তাকে খুব খুশি রাখত। এভাবে আমাদের পরিবার আবার একবার খুশিতে নেচে উঠছিল। 9 মাস পরে পুনম খুব সুন্দর একটা মেয়ের জন্ম দিয়েছিল, যাতে আমার খুশি শত গুণ বেড়ে গেছিল। আপনাদের এই গল্পটা কেমন লেগেছে? আমি শুরুতে পুনমের সাথে যেটা করেছিলাম সেটা কি ঠিক ছিল? 2 বোনকে এক বাড়িতে নিয়ে আসার জন্য আমি বিরক্ত ছিলাম, কিন্তু সেই দুর্ঘটনার পরে আমাদের 3 বোনকেই এই বাড়িতে নিয়ে আসতে হয়। আমি এই ব্যাপারে ভুল ছিলাম না ঠিক ছিলাম? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আশা করি আপনাদের খুব খুব ভালো লেগেছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।